হ্যালো বন্ধুরা, আমি আপনাদের এই গল্পটি বিস্তারিতভাবে বলি। এই গল্পটি সেই সময়ের যখন আমি ১৮ বছর বয়সী ছিলাম। আমাদের পরিবার শ্যামপুর নামে একটি ছোট গ্রামে থাকত। গ্রামটা ছিল শান্ত, সবুজ ধানের খেতে ঘেরা, যেখানে রাতের বেলা কেবল ঝিঝি পোপার ডাক আর দূরের কুকুরের ঘেউ ঘেউ শোনা যেত। আমার বাবা মারা যান যখন আমি খুব ছোট ছিলাম। সেই সময় থেকে আমাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। বাবার চলে যাওয়ার পর আমাদের বাড়িতে কেবল আমি আর আমার মা ছিলাম। মা ছিলেন একজন সাধারণ গ্রাম্য নারী, যার বয়স তখন ৪০-এর কাছাকাছি। তিনি সারাদিন খেতে কাজ করতেন, বাড়ির কাজ সামলাতেন আর আমাকে লেখাপড়া করাতেন। আমি তখন স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু গ্রামে কলেজ দূরে ছিল, তাই বাস করে যাতায়াত করতাম। আমাদের জীবনটা ছিল সাধারণ, কিন্তু বাবার মৃত্যুর পর থেকে মায়ের চোখে একটা অদ্ভুত ছায়া দেখতাম। তিনি হাসতেন, কিন্তু সেই হাসিতে কোনো আলো ছিল না। গ্রামের লোকজন বলতো, বিধবা হয়ে গেলে জীবনটা কঠিন হয়ে যায়। কিন্তু আমি ছোট ছিলাম, তাই বুঝতাম না। তারপর একদিন আমার কাকা রাজেশ এলেন আমাদের বাড়িতে। রাজেশ কাকা ছিলেন বাবার ছোট ভাই, যিনি শহরে থাকতেন। তিনি একটা ছোট ব্যবসা করতেন আর মাঝে মাঝে গ্রামে আসতেন। বাবার মৃত্যুর পর কাকা আমাদের সাহায্য করতে শুরু করলেন। টাকা পয়সা দিতেন, ক্ষেতের কাজে হাত লাগাতেন আর মায়ের সাথে অনেকক্ষণ কথা বলতেন। আমি দেখতাম কাকা আসলে মায়ের চোখে একটা নতুন আলো জ্বলে উঠত। রাজেশ কাকা ছিলেন একজন সুদর্শন পুরুষ। তার বয়স তখন ৪৫-এর কাছাকাছি। তার শরীর ছিল শক্ত, ক্ষেতের কাজ করলে পেশিগুলো ফুলে উঠত। গ্রামের মেয়েরা তার দিকে চোখ তুলে দেখত, কিন্তু কাকা কখনো তাদের পাত্তা দিতেন না। তিনি বলতেন, পরিবারই সবকিছু। আর আমি ছিলাম একটা কৌতূহলী যুবক, যার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেত। স্কুলের বন্ধুরা মাঝে মাঝে দুষ্টু গল্প বলতো, যেগুলো শুনে আমার মন অস্থির হয়ে উঠত। কিন্তু গ্রামেই সব কথা বলা যেত না। একদিন রাতে আমি আর আমার কাকা দুজনেই ঘুমাচ্ছিলাম। কাকা গ্রামে এসেছিলেন কয়েকদিনের জন্য, আর আমাদের ছোট বাড়িতে একটা ঘরে আমরা দুজন শুয়েছিলাম। রাত গভীর হয়ে গিয়েছিল। চাঁদের আলো জানালা দিয়ে ঢুকছিল। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কোনো শব্দ শুনেছিলাম কি, নাকি স্বপ্ন দেখছিলাম? চোখ খুলে দেখলাম রাজেশ কাকা বিছানা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। জানি না কেন এই সময় কাকা কোথায় যাচ্ছেন। ব্যাপারটা জানতে আমার আগ্রহ বেড়ে গেল। আমি চুপচাপ উঠে পড়লাম, পায়ে পায়ে অনুসরণ করলাম। দেখলাম কাকা আমার মায়ের ঘরের দিকে যাচ্ছেন। এবার আমার কৌতূহল আরও বেড়ে গেল। কাকা কেন মায়ের ঘরে যাচ্ছেন না তো রাতে? মায়ের ঘরটা ছিল বাড়ির অন্য প্রান্তে, একটা ছোট্ট বারান্দা পেরিয়ে। আমি চুপি চুপি মায়ের ঘরের জানালায় গেলাম। জানালাটা খোলা ছিল। গ্রামের রাতে গরম লাগে বলে মা সবসময় খুলে রাখতেন। আমি জানালা দিয়ে উঁকি দিতে লাগলাম। ঘরের ভিতরে একটা ছোট্ট ল্যাম্প জ্বলছিল, যার আলোয় সব কিছু হলুদাভ দেখাচ্ছিল। মা বিছানায় শুয়েছিলেন। তার পরনে একটা পাতলা শাড়ি, যা গরমে একটু আলগা হয়ে গিয়েছিল। তার চুল খোলা, মুখটা শান্ত। কাকা ঘরে ঢুকলেন, দরজাটা আস্তে করে বন্ধ করলেন। তারপর তিনি তার শার্ট খুলে ফেললেন, বেল্টটা আলগা করে প্যান্টটা একটু নামালেন। আমার হৃদয় দূর দূর করে উঠল। এটা কি হচ্ছে? কাকা মায়ের কাছে গেলেন, বিছানার পাশে দাঁড়িয়ে তার দিকে তাকালেন। মা চোখ খুললেন, যেন তিনি অপেক্ষা করছিলেন। রাজেশ, মা ফিসফিস করে বললেন। কাকা হাসলেন, তার হাত মায়ের কাঁধে রাখলেন। মা উঠে বসলেন, তার শাড়িটা একটি সরিয়ে দিলেন। কাকা কাছে এলেন, তার শরীর মায়ের শরীরের সাথে ছুঁয়ে গেল। আমার মনে একটু অদ্ভুত অনুভূতি হল। এটা কি সেই দুষ্ট রহস্য যা বন্ধুরা বলতো? কাকা মায়ের গালে হাত রাখলেন, তারপর তার ঠোঁট মায়ের ঠোঁটের কাছে নিয়ে গেলেন। মা চোখ বন্ধ করলেন, তার শরীরটা একটু কেঁপে উঠল। কাকা ফিসফিস করে কিছু বললেন যা আমি শুনতে পেলাম না। তারপর তিনি মায়ের শাড়ির আঁচলটা আস্তে করে সরিয়ে দিলেন। মায়ের বুকটা উঠানামা করছিল, তার শ্বাস ভারী হয়ে উঠল। আমি সেখান থেকে সরে এলাম, কিন্তু আমার পা যেন আটকে গেছিল। আমি ফিরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। মনে হাজারো প্রশ্ন ঘোরপাক খেত। কাকা কেন মায়ের ঘরে যান? এটা কি সেই রহস্য যা লোকজন ফিসফিস করে বলে? পরের দিন সকালে সবকিছু স্বাভাবিক লাগছিল। মা রান্না করছিলেন, কাকা খেতে গিয়েছিলেন। আমি তাদের দিকে তাকিয়ে দেখলাম কোনো পরিবর্তন নেই, কিন্তু আমার মনে সেই রাতের ছবি ঘুরপাক খাচ্ছিল। আমি স্থির করলাম
আরও জানতে হবে। দিনগুলো কাটতে লাগল। কাকা গ্রামে থেকে গেলেন, বললেন ব্যবসার ছুটি নিয়েছেন। তিনি মায়ের সাথে অনেক সময় কাটাতেন। সকালে খেতে যেতেন একসাথে, দুপুরে বাড়িতে ফিরে কথা বলতেন। আমি স্কুল থেকে ফিরে দেখতাম মা হাসছেন, যা অনেক দিন দেখিনি। কাকা আমাকে বলতেন, বাবু লেখাপড়া করো, আমি তোমাদের দেখছি। কিন্তু রাতে রাতে আমি সজাগ থাকতাম। এক রাতে আবার সেই ঘটনা ঘটল। কাকা উঠলেন, মায়ের ঘরে গেলেন। আমি অনুসরণ করলাম। এবার জানালা দিয়ে দেখলাম কাকা মায়ের পাশে শুয়ে পড়লেন। তার হাত মায়ের কোমরে রাখলেন, মা তার দিকে ঘুরলেন। তাদের শরীর এক হয়ে গেল, যেন একটা ছায়া মিলে যাচ্ছে। আমি শুনলাম মায়ের ফিসফিস, রাজেশ, এটা ঠিক নয়। কাকা বললেন, কিন্তু তুমি তো চাও। মা চুপ করে গেলেন। তার হাত কাকার পিঠে রাখলেন। আমার শরীর গরম হয়ে উঠল। এটা কি দুষ্টুমি, যা লোকজন লুকিয়ে রাখে? পরের দিন মা আমাকে দেখে বললেন, বাবু তুমি কি কিছু দেখেছ? আমি মাথা নাড়লাম না, কিন্তু আমার মনে প্রশ্ন বাড়ছে। কাকা কেন এমন করেন? মা কেন মেনে নেন? গল্পটা এখানে শেষ নয়, আরও অনেক আছে। শ্যামপুরের রাতগুলো যেন আরও গভীর হয়ে উঠছিল। আমার মনের মধ্যে সেই রাতের ছবি বারবার ফিরে আসছিল। রাজেশ কাকা আর মায়ের মধ্যে যে রহস্যময় বন্ধন দেখেছিলাম, তা আমাকে ঘুমোতে দিচ্ছিল না। আমার 18 বছরের কৌতূহলী মন প্রশ্নে ভরে গিয়েছিল, এটা কি ভুল, নাকি এমন কিছু যা মানুষ লুকিয়ে করে? গ্রামের নিয়মকানুন, লোকলজ্জার ভয়, এসবের মাঝে মা আর কাকা কিভাবে এত সাহস পান? আমি জানতে চাইতাম, কিন্তু কাউকে জিজ্ঞাসা করার সাহস ছিল না। দিনগুলো স্বাভাবিকভাবেই কাটছিল। সকালে মা রান্নাঘরে থাকতেন, কাকা খেতে যেতেন। আমি কলেজে যাওয়ার জন্য বাস ধরতাম। কিন্তু বিকেলে ফিরে এলে মায়ের মুখে একটা অদ্ভুত হাসি দেখতাম। কাকা যখন কাছাকাছি থাকতেন, মা যেন একটু বেশি সেজেগুজে থাকতেন। তার শাড়ির আঁচলটা একটু বেশি সাবধানে ঠিক করতেন, চুলে একটা ফুল গুঁজে দিতেন। কাকা তাকালে মায়ের চোখে একটা চকচকে ভাব দেখতাম। আমি বুঝতাম এখানে কিছু একটা চলছে, যা আমার বোঝার বাইরে। একদিন বিকেলে আমি কলেজ থেকে ফিরে দেখি মা আর কাকা বারান্দায় বসে কথা বলছেন। কাকা বলছিলেন, সরলা, তুমি এত চিন্তা করো কেন? আমি তো আছি। মা হেসে বললেন, তুমি থাকলেও লোকজনের কথা তো আছে। আমি দূর থেকে শুনছিলাম, কিন্তু তারা আমাকে দেখেনি। কাকা মায়ের হাত ধরে বললেন, লোকজনের কথা আমি দেখব, তুমি শুধু আমার কথা শোনো। মা চুপ করে গেলেন, তার চোখে একটা লজ্জা মেশানো হাসি। আমি বুঝলাম এটা সেই রহস্য, যা রাতের আধারে আরও গাঢ় হয়। এক রাতে আমার আবার ঘুম ভেঙে গেল। এবার আমি ইচ্ছে করেই সজাগ ছিলাম। কাকা উঠলেন, তার পায়ের শব্দ শুনলাম। আমি চুপি চুপি তাকে অনুসরণ করলাম। মায়ের ঘরের দিকে যাচ্ছেন। জানালাটা আবার খোলা। আমি আস্তে করে উঁকি দিলাম। এবার ল্যাম্পটা জ্বলছিল না, কিন্তু চাঁদের আলো ঘরে ঢুকছিল। মা বিছানায় বসেছিলেন, তার শাড়িটা কাঁধ থেকে একটু নেমে গিয়েছিল। কাকা ঘরে ঢুকলেন, দরজাটা বন্ধ করলেন। তিনি মায়ের পাশে বসলেন, তার হাত মায়ের কোমরে রাখলেন। মা ফিসফিস করে বললেন, রাজেশ, বাবু যদি দেখে ফেলে? কাকা হেসে বললেন, ও ঘুমোচ্ছে, তুমি শুধু আমার দিকে তাকাও। আমার শরীরে একটা অদ্ভুত শিহরণ হলো। আমি জানি আমার সরে যাওয়া উচিত, কিন্তু পা যেন আটকে গেছে। কাকা মায়ের শাড়ির আঁচলটা আরও সরিয়ে দিলেন। মায়ের বুক উঠানামা করছিল, তার শ্বাস ভারী হয়ে উঠল। কাকা তার গলায় ঠোঁট ছুঁয়ে দিলেন, মা একটু কেঁপে উঠলেন। তারপর কাকা মায়ের কাছে আরও ঘনিষ্ঠ হলেন, তাদের শরীর একে অপরের সাথে মিশে গেল। আমি শুনলাম মায়ের মুখ থেকে একটা হালকা শব্দ, যেন সুখ আর লজ্জা মিশে আছে। কাকার হাত মায়ের শরীরে ঘুরছিল, যেন একটা অদৃশ্য ছবি আঁকছে। আমি সরে এলাম, কিন্তু মনটা অস্থির। আমি বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু চোখের সামনে সে দৃশ্য ভাসছিল। কাকা আর মা কিভাবে এত কাছাকাছি এলেন? বাবার মৃত্যুর পর মা এত একা ছিলেন। কাকা কি সেই শূন্যতা পূরণ করছেন, নাকি এটা অন্য কিছু? আমার মনে প্রশ্ন জমা হচ্ছিল, কিন্তু উত্তর ছিল না। পরের দিন আমি কলেজে গিয়ে বন্ধুদের সাথে কথা বললাম। আমার বন্ধু রঞ্জিত ছিল একটু দুষ্টু ধরনের। সে বলল, আরে বাবু, এসব গ্রামে হয়, লোকে লুকিয়ে করে, কিন্তু সবাই জানে। আমি বললাম, কিন্তু এটা কি ঠিক? রঞ্জিত হেসে বলল, ঠিক ভুল কি, মানুষের মন যা চায় তাই করে, তুই বেশি ভাবিস না। তার কথা আমার মনে গেঁথে গেল, কিন্তু আমি ভাবা থামাতে পারলাম না। এক সন্ধ্যায় গ্রামে একটা ছোট মেলা বসল। মা আর কাকা সেখানে গেলেন। আমি বাড়িতে থাকলাম, কিন্তু মন ছিল অস্থির। রাতে তারা ফিরল, দুজনের মুখে হাসি।
মা একটা নতুন চুড়ি পরেছিলেন, কাকা তার দিকে তাকিয়ে মুচকি হাসছিলেন। আমি বুঝলাম কাকা মাকে চুড়ি কিনে দিয়েছেন। রাত গভীর হলে আমি আবার জানালার কাছে গেলাম। এবার কাকা মায়ের হাত ধরে তাকে কাছে টানলেন। মা বললেন, রাজেশ, এটা শেষ হবে কিভাবে? কাকা বললেন, শেষ কেন হবে? আমরা তো কাউকে কষ্ট দিচ্ছি না। মা চুপ করে গেলেন। তারপর কাকার বুকে মাথা রাখলেন। কাকার হাত মায়ের পিঠে নেমে গেল, তারপর আরও নিচে। মায়ের শাড়িটা মেঝেতে পড়ে গেল, চাঁদের আলোয় তাদের ছায়া এক হয়ে গেল। আমার শরীর গরম হয়ে উঠল। আমি জানতাম এটা দেখা উচিত নয়, কিন্তু কৌতূহল আমাকে টানছিল। আমি দেখলাম কাকা মায়ের শরীরে হাত বোলাচ্ছেন। মা তার কাঁধে ঠোঁট রাখলেন। তাদের শ্বাস মিলে যাচ্ছিল, যেন একটা নিষিদ্ধ নাচ। আমি সরে এলাম, কিন্তু মনে একটা ঝড় উঠল। এটা কি ভালোবাসা, নাকি শুধুই দুষ্টুমি? মা কেন এটা মেনে নিচ্ছেন? কাকা কেন এত কাছে আসেন? কিছুদিন পর কাকা আমাকে ডেকে বললেন, বাবু, তুই বড় হয়েছিস, কিছু দেখলে বা শুনলে বুঝে নিবি। আমি চুপ করে রইলাম। কাকা আরও বললেন, তোর মা অনেক কষ্ট পেয়েছে, আমি তাকে একটু সুখ দিতে চাই। আমি মাথা নাড়লাম, কিন্তু ভিতরে ভিতরে অস্বস্তি হচ্ছিল। আমি মাকে জিজ্ঞাসা করতে চাইলাম, কিন্তু পারলাম না। এক রাতে আমি আবার জানালার কাছে গেলাম। এবার কাকা মায়ের উপরে উঠেছিলেন। তাদের শরীর একটা ছন্দে দুলছিল। মা হালকা শব্দ করছিলেন, যেন সুখ আর লজ্জা মিশে আছে। কাকা তার কানে কিছু বললেন, মা হেসে ফেললেন। আমি বুঝলাম এটা তাদের মধ্যে একটা গোপন খেলা। কিন্তু আমার মনে প্রশ্ন বাড়ছিল, গ্রামের লোকজন জানলে কি হবে? আমি কি এটা মেনে নিতে পারব? এই রহস্য আরও গভীর হচ্ছে। মা আর কাকার মধ্যে যে সম্পর্ক, তা কি শুধুই শরীরের, নাকি এর পিছনে আরও কিছু আছে? আমি ঠিক করলাম আরও জানতে হবে। শ্যামপুরের দিনগুলো যেন একটা অদৃশ্য জালে বাঁধা ছিল। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হতো। ধানের ক্ষেতে হাওয়া বইছে, গ্রামের মানুষ তাদের নিত্যদিনের কাজে ব্যস্ত, আর আমাদের বাড়িতে মা রান্নাঘরে গান গুনগুন করছেন। কিন্তু আমার মনের ভিতরে একটা ঝড় বয়ে যাচ্ছিল। রাজেশ কাকা আর মায়ের মধ্যে যে গোপন খেলা চলছিল, তা আমার কৌতূহলকে আরও উস্কে দিচ্ছিল। আমি জানতে চাইতাম, এটা কি শুধুই শরীরের টান, নাকি এর পিছনে কোনো গভীর বন্ধন আছে? মা কেন এই নিষিদ্ধ পথে হাঁটছেন? আর কাকা, যিনি আমাদের পরিবারের সাহায্যকারী, তিনি কেন এত দূর এগিয়ে গেছেন? দিনের বেলা সবকিছু ঠিকঠাক থাকলেও রাতগুলো আমার জন্য অপেক্ষার সময় হয়ে উঠেছিল। আমি জানতাম এটা ভুল, কিন্তু আমার 18 বছরের কৌতূহলী মন আমাকে জানালার কাছে টেনে নিয়ে যেত। প্রতিবারই আমি বলতাম, এটা শেষবার, কিন্তু প্রতিবারই ফিরে যেতাম। কাকা আর মায়ের মধ্যে যে রহস্যময় বন্ধন, তা আমাকে টানছিল, যেন একটা নিষিদ্ধ ফলের লোভ। একদিন সন্ধ্যায় আমি কলেজ থেকে ফিরে দেখি মা আর কাকা বাড়ির পিছনের উঠোনে বসে আছেন। মা একটা লাল শাড়ি পরেছিলেন, যা তিনি অনেক দিন পর পরেছেন। তার চুলে একটা খোপা আর কপালে ছোট্ট একটা টিপ। কাকা তার পাশে বসে হাতে একটা বাঁশের পাখা নিয়ে হাওয়া করছিলেন। আমি দূর থেকে দেখলাম কাকা মায়ের দিকে তাকিয়ে হাসছেন, আর মা তার দিকে চোখ তুলে তাকাচ্ছেন, যেন দুজনের মধ্যে একটা অদৃশ্য কথা চলছে। আমি কাছে যাওয়ার আগেই কাকা বললেন, বাবু, এসে বস। আমি বসলাম, কিন্তু মনে একটা অস্বস্তি। মা বললেন, বাবু, তুই এটা চুপচাপ কেন আজকাল? আমি হেসে বললাম, কিছু না মা, কলেজে পড়া বেশি। কিন্তু আমার চোখ কাকার দিকে গেল। তিনি আমাকে দেখে মুচকি হাসলেন, যেন আমার মনের কথা বুঝে ফেলেছেন। সেই রাতে আমি আবার সজাগ ছিলাম। রাত 12টার কাছাকাছি কাকা উঠলেন। আমি জানতাম তিনি মায়ের ঘরে যাবেন। আমি চুপি চুপি অনুসরণ করলাম। জানালাটা খোলা ছিল, চাঁদের আলো ঘরে ঢুকছিল। মা বিছানায় বসেছিলেন, তার শাড়িটা একটু আলগা। কাকা ঘরে ঢুকলেন, দরজাটা বন্ধ করলেন। তিনি মায়ের পাশে বসলেন, তার হাত মায়ের কাঁধে রাখেন। মা ফিস ফিস করে বললেন, রাজেশ, আমার ভয় করে, যদি কেউ জানে। কাকা বললেন, কেউ জানবে না, আমি সব ঠিক করে দেব। তারপর তিনি মায়ের গলায় ঠোঁট ছুঁয়ে দিলেন। মা চোখ বন্ধ করলেন, তার শরীরটা একটু কেঁপে উঠল। কাকার হাত মায়ের শাড়ির আঁচল সরিয়ে দিল, তারপর তার কোমরে নেমে গেল। মায়ের শ্বাস ভারী হয়ে উঠল, তার হাত কাকার পিঠে চলে গেল। আমি দেখছিলাম, আমার শরীরে একটা অদ্ভুত অনুভূতি। এটা কি শুধুই কৌতূহল, নাকি আরও কিছু?
আমি জানতাম এটা দেখা উচিত নয়, কিন্তু আমি সরতে পারছিলাম না। কাকা মায়ের শরীরে হাত বোলাচ্ছিলেন, তার ঠোঁট মায়ের কানের কাছে। মা হালকা একটা শব্দ বললেন, যেন লজ্জা আর সুখ মিশে আছে। কাকা তার শরীর মায়ের শরীরের সাথে মিলিয়ে দিলেন, তাতে ছায়া চাঁদের আলোয় এক হয়ে গেল। আমি শুনলাম মা ফিসফিস করে বললেন, রাজেশ, এটা কতদিন চলবে? কাকা বললেন, যতদিন তুমি চাও। মা চুপ করে গেলেন, তার হাত কাকার কাঁধে শক্ত করে ধরল। আমি সরে এলাম, কিন্তু মনটা অস্থির। আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, এটা কি ভালোবাসা, নাকি শুধুই শরীরের খেলা? মা কেন এটা মেনে নিচ্ছেন? কাকা কেন এত কাছে আসেন? আমার মনে একটা অস্বস্তি, কিন্তু সাথে একটা অদ্ভুত টান। আমি জানতে চাইতাম এই রহস্যের শেষ কোথায়। পরের দিন আমি কলেজে গিয়ে রঞ্জিতের সাথে কথা বললাম। আমি সব খুলে বলতে পারিনি, কিন্তু বললাম, ধর, কেউ কারো সাথে রাতে গোপনে দেখা করে, এটা কি ঠিক? রঞ্জিত হেসে বলল, আরে বাবু, এটা গ্রাম, এখানে অনেক কিছু লুকিয়ে চলে, তুই বেশি ভাবিস না। কিন্তু তার কথা আমার মন শান্ত করল না। আমি বুঝতে চাইতাম মা আর কাকার মধ্যে কি চলছে। এক সন্ধ্যায় আমি মাকে রান্নাঘরে পেলাম। তিনি একা ছিলেন, কাকা খেতে গিয়েছিলেন। আমি সাহস করে বললাম, মা, তুমি কাকার সাথে এত কথা বলো কেন? মা একটু থমকে গেলেন, তারপর হেসে বললেন, রাজেশ তো আমাদের সাহায্য করে বাবু, তুই এসব ভাবিস না। কিন্তু তার চোখে একটা লজ্জা দেখলাম। আমি আর কিছু বললাম না, কিন্তু মনে ঠিক করলাম আরও জানতে হবে। কয়েকদিন পর গ্রামে একটা বড় পূজার আয়োজন হলো। মা আর কাকা সেখানে গেলেন। আমি বাড়িতে থাকলাম, কিন্তু রাতে তারা ফিরলে আমি আবার সেই জানালার কাছে গেলাম। এবার কাকা মায়ের শাড়ি পুরোপুরি খুলে দিয়েছিলেন। মায়ের শরীর চাঁদের আলোয় ঝকঝক করছিল। কাকা তার শরীরে হাত বোলাচ্ছিলেন, মা তার কানে ফিসফিস করছিলেন। তাদের শ্বাস মিলে যাচ্ছিল, যেন একটা নিষিদ্ধ সুর। আমি শুনলাম, মা বললেন, রাজেশ, আমি জানি এটা ভুল, কিন্তু আমি থামতে পারি না। কাকা বললেন, এটা ভুল নয় সরলা, তুমি অনেক কষ্ট পেয়েছ, আমি তোমাকে সুখ দিতে চাই। মা চুপ করে গেলেন, তার হাত কাকার শরীরে ঘুরছিল। আমার শরীর কাঁপছিল। আমি জানতাম এটা দেখা উচিত নয়, কিন্তু আমি সরতে পারছিলাম না। কাকা মায়ের উপর উঠলেন, তাদের শরীর একটা ছন্দে দুলছিল। মা হালকা শব্দ করছিলেন, যেন সুখের সাথে একটা অপরাধ বোধ মিশে আছে। আমি সরে এলাম, কিন্তু মনে একটা প্রশ্ন জাগল, এটা কি শুধুই শরীরের খেলা, নাকি এর পিছনে আরও কিছু আছে? পরের দিন আমি কাকাকে একা পেলাম। তিনি খেতে কাজ করছিলেন। আমি সাহস করে বললাম, কাকা, তুমি মায়ের সাথে এত কাছাকাছি কেন? কাকা আমার দিকে তাকালেন, তার চোখে একটা গভীরতা। তিনি বললেন, বাবু, তুই বড় হচ্ছিস, কিছু জিনিস বুঝতে সময় লাগে। তোর মা অনেক একা ছিল, আমি তাকে শুধু সঙ্গ দিচ্ছি। আমি বললাম, কিন্তু এটা কি ঠিক? কাকা হাসলেন, ঠিক ভুল কে ঠিক করে? আমরা কাউকে কষ্ট দিচ্ছি না। তার কথা আমার মনে গেঁথে গেল, কিন্তু আমি পুরোপুরি মানতে পারলাম না। রাতে আমি আবার জানালার কাছে গেলাম। এবার কাকা আর মা একটা নতুন ঘনিষ্ঠতায় ছিলেন। কাকা মায়ের শরীরে হাত বোলাচ্ছিলেন, মা তার কানে ফিসফিস করছিলেন। তাদের শরীর মিলে যাচ্ছিল, যেন একটা নিষিদ্ধ ছবি। আমি দেখলাম মায়ের চোখে একটা অদ্ভুত আলো, যেটা আমি আগে কখনো দেখিনি। এটা কি সুখ, নাকি কিছু আরও গভীর? আমি সিদ্ধান্ত নিলাম এই রহস্য আরও খুঁজব। গ্রামের লোকজনকে এটা জানে? মা আর কাকার এই সম্পর্ক কোথায় যাবে? আমার মনে একটা নতুন টান জাগল, আর আমি জানতাম এই গল্পের শেষ এখনও দূরে। শ্যামপুরের রাতগুলো এখন আমার জন্য একটা অদ্ভুত মায়ায় জড়িয়ে গিয়েছিল। রাজেশ কাকা আর মায়ের মধ্যে যে নিষিদ্ধ বন্ধন আমি দেখেছিলাম, তা আমার মন থেকে মুছে ফেলা যাচ্ছিল না। আমার 18 বছরের কৌতূহলী মন প্রতি রাতে জানালার কাছে টেনে নিয়ে যেত। যদিও আমি জানতাম এটা ভুল, কিন্তু সেই রহস্যময় দৃশ্য, মায়ের ফিসফিস, কাকার হাতের স্পর্শ, এসব আমাকে একটা অজানা জগতে টেনে নিয়ে যাচ্ছিল। আমি প্রশ্ন করতাম নিজেকে, এটা কি শুধুই শরীরের খেলা, নাকি এর পিছনে কোনো গভীর অনুভূতি আছে? মা কেনই পথে হাঁটছেন, আর কাকা, যিনি আমাদের পরিবারের সাহায্যকারী, তিনি কেন এতদূর এগিয়ে গেছেন? দিনের বেলা সবকিছু স্বাভাবিক ছিল। মা রান্নাঘরে, কাকা খেতে, আর আমি কলেজে। কিন্তু বিকেলে ফিরে এলে আমি মায়ের চোখে একটা নতুন আলো দেখতাম। তিনি হাসতেন, কিন্তু সেই হাসিতে একটা লজ্জা মিশে থাকত। কাকা যখন কাছাকাছি থাকতেন, মা একটু বেশি সাজুগুজু করতেন। তার শাড়ির আঁচলটা একটু বেশি সাবধানে ঠিক করতেন। চুলে একটা ফুল গুজতেন। কাকা মায়ের দিকে তাকালে তাদের চোখে একটা অদৃশ্য কথা চলত। আমি বুঝতাম এইটা সেই রহস্য যা রাতের আধারে আরও গাঢ় হয়। একদিন সন্ধ্যায় গ্রামে একটা ছোট মেলা বসল।
মা আর কাকা সেখানে গেলেন। আমি বাড়িতে থাকলাম, কিন্তু মন ছিল অস্থির। রাতে তারা ফিরলেন, মায়ের হাতে নতুন চুড়ি, কাকার মুখে হাসি। আমি বুঝলাম কাকা মাকে চুড়ি কিনে দিয়েছেন। রাত গভীর হলে আমি আবার জানালার কাছে গেলাম। এবার কাকা মায়ের শাড়ি পুরোপুরি খুলে দিয়েছিলেন। চাঁদের আলোয় মায়ের শরীর ঝকঝক করছিল। কাকা তার শরীরে হাত বোলাচ্ছিলেন, মা তার বুকে মাথা রেখেছিলেন। তাদের শ্বাস মিলে যাচ্ছিল, যেন একটা নিষিদ্ধ সুর। আমি শুনলাম মা বললেন, রাজেশ, আমি জানি এটা ভুল, কিন্তু আমি থামতে পারি না। কাকা বললেন, এটা ভুল নয় সরলা, তুমি অনেক কষ্ট পেয়েছ, আমি তোমাকে সুখ দিতে চাই। মা চুপ করে গেলেন, তার হাত কাকার শরীরে ঘুরছিল। আমার শরীর কাঁপছিল। আমি জানতাম এটা দেখা উচিত নয়, কিন্তু আমি সরতে পারছিলাম না। কাকা মায়ের উপর উঠলেন, তাদের শরীর একটা ছন্দে দুলছিল। মা হালকা শব্দ করছিলেন, যেন সুখের সাথে একটা অপরাধ বোধ মিশে আছে। আমি সরিয়ে এলাম, কিন্তু মনে একটা প্রশ্ন জাগল, এটা কি শুধুই শরীরের খেলা, নাকি এর পিছনে আরও কিছু আছে? পরের দিন আমি কাকাকে একা পেলাম। তিনি খেতে কাজ করছিলেন। আমি সাহস করে বললাম, কাকা, তুমি মায়ের সাথে এত কাছাকাছি কেন? কাকা আমার দিকে তাকালেন, তার চোখে একটা গভীরতা। তিনি বললেন, বাবু, তুই বড় হচ্ছিস, কিছু জিনিস বুঝতে সময় লাগে। তোর মা অনেক একা ছিল, আমি তাকে শুধু সঙ্গ দিচ্ছি। আমি বললাম, কিন্তু এটা ঠিক? কাকা হাসলেন, ঠিক ভুল কে ঠিক করে? আমরা কাউকে কষ্ট দিচ্ছি না। তার কথা আমার মনে গেঁথে গেল, কিন্তু আমি পুরোপুরি মানতে পারলাম না। কয়েকদিন পর গ্রামে একটা গুজব ছড়িয়ে পড়ল। আমাদের প্রতিবেশী কমলা কাকিমা আমার বন্ধু রঞ্জিতের মাকে বলেছিলেন, সরলার বাড়িতে রাজেশ বেশি থাকে কেন, রাতে কী চলে? রঞ্জিত আমাকে বলল, বাবু, তুই সাবধানে থাক, গ্রামের লোকজনের চোখ তীক্ষ্ণ। আমার মন অস্থির হয়ে উঠল। আমি মাকে বললাম, মা, লোকে কথা বলছে। মা থমকে গেলেন, তারপর বললেন, লোকে তো সবসময় কথা বলে, তুই কান দিবি না। কিন্তু তার চোখে একটা ভয় দেখলাম। সেই রাতে আমি আবার জানালার কাছে গেলাম। এবার কাকা আর মা একটা নতুন ঘনিষ্ঠতায় ছিলেন। কাকা মায়ের শরীরে হাত বোলাচ্ছিলেন, মা তার কানে ফিসফিস করছিলেন। তাদের শরীর মিলে যাচ্ছিল, যেন একটা নিষিদ্ধ ছবি। আমি দেখলাম মায়ের চোখে একটা অদ্ভুত আলো, যেটা আমি আগে কখনো দেখিনি। এটা কি সুখ, নাকি কিছু আরও গভীর? পরের দিন আমি সিদ্ধান্ত নিলাম, মা আর কাকার সাথে খোলাখুলি কথা বলবো। আমি মাকে বললাম, মা, আমি সব জানি, তুমি আর কাকা। আমার কথা শেষ হলো না। মা আমার দিকে তাকালেন, তার চোখে লজ্জা আর ভয়। তিনি বললেন, বাবু, তুই বুঝবি না, আমি অনেক একা ছিলাম, রাজেশ আমাকে সঙ্গ দিয়েছে। আমি বললাম, কিন্তু গ্রামের লোকে জানলে কি হবে? মা চুপ করে গেলেন। সন্ধ্যায় কাকা এলেন। আমি তাকে বললাম, কাকা, তুমি মাকে ভালোবাসো? কাকা একটু থমকে গেলেন, তারপর বললেন, হ্যাঁ বাবু, আমি তোর মাকে ভালোবাসি, কিন্তু এটা গ্রামে কেউ মানবে না। আমি বললাম, তাহলে কেন করছো? কারণ আমরা মানুষ, আমাদের মন আছে, অনুভূতি আছে। আমি তোর মাকে কষ্ট থেকে বাঁচাতে চাই। তার কথা আমার মনে গেঁথে গেল। সেই রাতে আমি আর জানালার কাছে গেলাম না। আমি বুঝলাম, মা আর কাকার মধ্যে যা চলছে তা শুধু শরীরের নয়, মনেরও। তারা একে অপরের একাকিত্ব ভরিয়ে দিচ্ছেন। কিন্তু গ্রামের নিয়ম, লোকলজ্জা, আমি জানতাম এই রহস্যের শেষ এখানে নয়। পরের দিন কমলা কাকিমা আমাদের বাড়িতে এলেন। তিনি মাকে বললেন, সরলা, লোকে কথা বলছে, তুমি রাজেশের সাথে সাবধানে থাকো। মা হাসলেন, কিন্তু তার হাসিতে ভয় ছিল। কাকা সেদিন শহরে ফিরে গেলেন। মা আমাকে বললেন, বাবু, তুই কাউকে কিছু বলিস না। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মনে প্রশ্ন রয়ে গেল, মা আর কাকার এই সম্পর্ক কোথায় যাবে? গ্রামের লোকজন কি জানবে? আমি কি এটা মেনে নিতে পারবো? রহস্যটা শেষ হয়নি, বরং আরও গভীর হয়েছে। বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। কি দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে? সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বাই।